বড় বন্যার শঙ্কায় মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। একনেক বৈঠকে নানা নির্দেশনা। সিলেট সহ উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, খাগড়াছড়িতে পাহাড় ধস, সড়ক যোগাযোগ বন্ধ। প্রত্যয় স্কিমে ক্ষুব্ধ শিক্ষক কর্মকর্তাদের কর্মবিরতিতে অচল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধ। সামুদ্রিক জলাশয়ে সাদা ও সবুজ ঝিনুকের সাথে শৈবাল চাষ, সুনীল অর্থনীতিতে অবদান রাখার প্রত্যাশা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21 দেশের সংবাদে, সাথে আছি আমি নার্গিস মুজিদ লিমা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বড় ধরনের বন্যার আশঙ্কা করে তা মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক বৈঠকে প্রকল্পের কাজ যথাসময়ে শেষ এবং 3 ফসলি জমি রক্ষা সহ প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন নির্দেশনাও দেন তিনি। মেহেদি হাসানের রিপোর্ট। গত কয়েকদিন ধরেই দেশ জুড়ে হচ্ছে ভারী বৃষ্টি। সিলেট অঞ্চলের বন্যা ভোগাচ্ছে লাখো বানভাসীকে। বিদ্যমান আবহাওয়া পরিস্থিতিতে আগামী আগস্ট নাগাদ দেশে বড় বন্যা হতে পারে বলে শঙ্কা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকের বৈঠকে এজন্য আগাম প্রস্তুতির নানা নির্দেশনাও দেন তিনি। বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী ও প্রতিমন্ত্রী জানান, অর্থবছরের শুরুতে জুলাই আগস্টে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় নতুন প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হয় না, তাই সেই সময় প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি থাকে প্রচুর, এই সময়ে কোনো কাজ করা সম্ভব হয় না, মাটির কাজ কেন কোনো কাজই করা যায় না। তাই তিনি সবাইকে নির্দেশনা দিয়েছেন, বলেছেন যে এই সময়টা আপনারা প্রস্তুতি গ্রহণ করেন, সকল প্রকার পেপার ওয়ার্কস যেগুলো আছে অফিসে ঘরে বসে করার কাজগুলো শেষ করেন, যাতে বৃষ্টি থামার পরেই আমরা আমাদের মূল কাজে আমরা অগ্রসর হতে পারি। তবে অর্থবছরের মেয়াদ পরিবর্তনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও জানান পরিকল্পনা মন্ত্রী। এটা চেঞ্জ করা যায় না, অনেকবারই আলোচনা হয়েছে, আমার জানা মতে অনেকবারই আলোচনা হয়েছে। আমরা ক্যালেন্ডার ইয়ারের চেতে এই যে জুন টু জুলাই এটাই এই দেশে গ্রহণ করে। পার্শ্ববর্তী দেশে অন্যরকম একটু 1-2 মাসের ডিফারেন্স আছে, আমাদের এইটাই আর কি। চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে প্রায় 5,500 কোটি টাকা ব্যয়ে 11টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। টানা ভারী বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢলে সিলেট সহ উত্তরাঞ্চলে তৃতীয় দফার বন্যায় পানিবন্দী কয়েক লাখ মানুষ। রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে পাহাড় ধসে বন্ধ খাগড়াছড়ি সাজেক সড়কে যান চলাচল। সাজেকে আটকা পড়েছেন 8 শতাধিক পর্যটক। সুনামগঞ্জে সুরমা নদীতে নৌকা ডুবে নিখোঁজ 3 জন। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন আছে, আমরা আবার আসছি। দর্শক, আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। সিলেট অঞ্চলে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বইছে বিপদসীমার উপরে। কানাইঘাট, জৈন্তাপুর, গোয়েনঘাট ও কোম্পানিগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে নতুন করে পানিবন্দী প্রায় 1.5 লাখ মানুষ। তৃতীয় দফায় বন্যায় দুর্ভোগ বেড়েছে ওসমানীনগর, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জে পানিবন্দী 7 লাখ বানভাসীর। গত রাত থেকে যে ভয়াবহ বন্যায় যে ক্ষতিগ্রস্ত করছে, খুব বেশি দেখা যায় পানি বাড়তেছে। কানাইঘাটের নিম্নাঞ্চল ইতিমধ্যে বানের পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে নদী তীরবর্তী মানুষ যারা, তারা আতঙ্কে রয়েছেন। সুনামগঞ্জের দোয়ারা বাজারে সুরমা নদীতে প্রচণ্ড স্রোতে নৌকা ডুবে মা শিশু সহ নিখোঁজ 3 জন। আমরা ডুবুরি কল নিয়ে চেষ্টা করিতেছি যে আমরা উদ্ধার তৎপরতা চালাইছি। মুহুরী নদীর বেড়ি বাঁধ ধসে পানি ঢুকেছে ফেনীর ফুলগাজীতে। প্লাবিত 4 গ্রাম, পানিবন্দী 20,000 মানুষ।
শেরপুরের ঝিনাইগাতির মহারশী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঁধ ভেঙে পানিবন্দী কমপক্ষে ৩০ গ্রাম। ঢলের পানি ঢুকছে শহরের প্রধান বাজারসহ বিভিন্ন অফিস ও বাড়িঘরে। গাইবান্ধা সুন্দরগঞ্জে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। বেড়েছে যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট নদীসহ সব নদীর পানিও। বেলকা, হরিপুর, লখিয়ারপাড়া, তারাপুর, কাপাসিয়া, লালচামার, পোড়ার চর সহ ১৫টি চরে পানি উঠেছে। কুড়িগ্রামের নিম্নাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। গবাদি পশুসহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে অনেক পরিবার। পানি এসে গরু বছরে কোথায় আই এই আবদা থাকছি, খাবার নাই। টানা বর্ষণে চেঙ্গি, মাইনী নদীর পানি বেড়ে খাগড়াছড়ির আলুটিলা সড়কে পাহাড় ধস ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার কারণে আমাদের দেখেন বতুলা এলাকায় আমরা অফিসেও যাইতে পারতেছি না, কাজেও যাইতে পারতেছি না, স্কুল কলেজের ছেলেমেয়েরা স্কুলেও যেতে পারতেছে না। বৃষ্টি হওয়ার কারণে আজকে আমাদের টিচাররা আমাদের স্কুলে পানি বেড়ে গেছে, রাস্তায়ও অনেক পানি বেড়েছে, সেজন্য আমাদেরকে টিচাররা আজকে স্কুল ছুটি দিয়ে দিচ্ছে। প্রশাসনের নির্দেশনায় আশ্রয় কেন্দ্রে চলে গেছেন পাহাড়ের পাদদেশের বাসিন্দারা। উজানের পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাঘাইহাট সাজেক সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় সাজেকে আটকা পড়েছেন ৮ শতাধিক পর্যটক। রত্না জামান, ২১শে টেলিভিশন। এদিকে আগামী ৪ থেকে ৫ দিন ভারী এবং অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে তারা। গত কয়েকদিন ধরে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে, তবে এই বৃষ্টিপাতের প্রবণতাটা দেশের উত্তর, উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বেশি বিস্তৃত, বৃষ্টির প্রবণতাটা বেশি। এবং গত ২৪ ঘন্টার কথা যদি গত ২৪ ঘন্টায় কিন্তু আপনার রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কিন্তু অনেক জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। দেশের অন্যান্য অঞ্চলেও হয়েছে, তবে এই অঞ্চলগুলোতে তুলনামূলকভাবে বেশি হয়েছে। এবং গত ২৪ ঘন্টা দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২৯৪ মিলিমিটার বৃষ্টিপাত। এছাড়া নেত্রকোনাতে ২১৫ মিলিমিটার, ফেনীতে ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক ও প্রত্যাহারের দাবিতে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে শিক্ষকরা। ক্লাস পরীক্ষা সহ অন্য জরুরি কাজ করতে না পেরে ভোগান্তিতে শিক্ষার্থীরা। দ্রুত সমাধানের আহ্বান তাদের। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা ছিল কম। শিক্ষকদের কর্মবিরতিতে বন্ধ ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কাজ। পরীক্ষার নতুন তারিখ নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। আমরা প্রথম বর্ষে করোনার কারণে প্রায় ১ থেকে ১.৫ বছর পিছিয়ে গেছি। এখন আবার আমাদের ফাইনাল পরীক্ষা ছিল, তো সেখানে হচ্ছে সাদের কর্মবিরতির কারণে পরীক্ষা আবার পিছিয়ে গেল। ঈদের পরে তো ছুটি ছিল অনেক দিন, ২ তারিখ থেকে অফিসিয়ালি ক্লাস করার কথা, কিন্তু ওই যে টিচাররা আন্দোলন করার কারণে আমাদের ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। সংশয়ে আছি যে কবে আমাদের পরীক্ষা আর কি হবে। ক্লাস শুরু হওয়ার কথা ছিল গত এই ১ তারিখে, তারপর এখন পিছিয়ে গেছে। দুপুরে কলাভবনের সামনে অবস্থান নিয়ে প্রত্যয় প্রত্যাহারের দাবিতে অনড় অবস্থানের কথা জানান শিক্ষকরা। ১৩ই মার্চ কি কারণে, এটি তো ৪টি যে স্কিম ছিল সেই ধারা থেকে বের করে এনে কেন ১৩ই মার্চ অকৎসার এমন একটি বৈষম্যমূলক করা হল। ছাত্ররা যেভাবে আমাদের নিয়ে কথা বলছে এটাও যেমন একটু দুঃখজনক, কারণ এটা আসলে আমরা যারা এক্সিস্টিং আছি তাদের জন্য না, যারা নতুন প্রজন্ম, মেধাবী প্রজন্ম, আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি, চতুর্থ শিল্প বিপ্লবের দিকে যাচ্ছি। কারণ আমাদের তো মেধাবীদেরকে যদি ওইভাবে মূল্যায়ন না করা হয়, তাহলে এই দেশের কে ধারক হবে, বাহক হবে, ভবিষ্যতে কারা থাকবে এই দেশে। দাবি আদায়ে কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা বলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। ব্যবস্থায় যেন মেধাবী শিক্ষার্থীরা না আসেন এবং এর যেই ভয়ঙ্কর ফলাফল, সেই ফলাফল হয়তো আমরা ১৫-২০ বছর পরে আমরা দেখতে পারবো, সেই অবস্থা যেন না আসে, সেই কারণেই কিন্তু আমাদের এই যে আন্দোলন, সেই আন্দোলন। মনে করি যে সরকার আমাদের এই যে ৩ দফা আমরা দাবি দিয়েছি, প্রত্যেক স্কিম প্রত্যাহার, তারপর আমাদের সুপার গ্রেড
আরেকটি হলো যে আমাদের স্বতন্ত্র বেতন স্কেল। তাহলেই কিন্তু আমার মনে হয় যে আমাদের দাবিগুলো পূরণ করলে আমরা ক্লাসে ফেরত যাব, এমনকি আমাদের যে শিক্ষার্থীদের যে চরম ক্ষতি হচ্ছে সেটা আমরা কিন্তু বিশেষ বিশেষ ক্লাস নিয়ে পূর্বে আমরা যেমন করেছি আমরা ভবিষ্যতেও। কর্মবিরতি চলছে জাহাঙ্গীরনগর, গাজীপুর, বরিশাল, কুষ্টিয়া, নোয়াখালী, টাঙ্গাইল, সিলেট বিশ্ববিদ্যালয়েও। গত 1 জুলাই থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের এই আন্দোলনের অন্য দুটি দাবি হচ্ছে সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। জঙ্গি আস্তানা সন্দেহে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপায় একটি 4তলা বাড়ি ঘিরে রেখেছে থানা পুলিশ ও ডিএমপির অ্যান্টি টেরোরিজম ইউনিট এটিইউ। পুলিশ জানায় কক্সবাজারে গ্রেপ্তার একজন নারী জঙ্গির তথ্য মতে সকাল 10:30 থেকে বাড়িটি ঘিরে রেখেছেন এটিইউ সদস্যরা। সংস্থাটির পুলিশ সুপার মোহাম্মদ সানোয়ার হোসেন জানান, গত 9 জুন নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের একটি দোতলা বাড়িতে জঙ্গি আস্তানার অভিযান চালান তারা। সেই ঘটনায় সোমবার কক্সবাজার থেকে গ্রেফতার ওই নারী জঙ্গির তথ্যে রূপগঞ্জের বরপার বাড়িটি চিহ্নিত করা হয়। পুলিশ আশেপাশের বসতি সহ ওই ভবনের বাসিন্দাদের সরিয়ে অভিযানে নেমেছে। ইভ্যাকুয়েশন প্রসেসটা শেষ হলে দেন হয়তো বা আমরা স্পেসিফিক্যালি পার্সন কেউ এখানে আছে কিনা বা তারা এখনও আছে কিনা বা স্পেসিফিক্যালি তাদের রুম কোনটা, সে রুমের কিছু ম্যাটেরিয়ালস থাকার কথা যেটা আমাদের কাছে তথ্য আছে, কেননা এখানে যে থাকবে সে একজন প্রশিক্ষক এবং সে বোম সংক্রান্ত ব্যাপারে তার একটা এক্সপার্টাইজ রয়েছে বলে আমরা জানি। সামুদ্রিক জলাশয়ে সাদা বড় ঝিনুক, সবুজ ঝিনুক ও সামুদ্রিক শৈবাল চাষ হচ্ছে কক্সবাজারে। বাঁশের ভেলা, প্লাস্টিক ড্রাম, রশি, প্লাস্টিকের নেটের খাঁচা ব্যবহার করে খুরুশকুলের রাস্তার পাড় ও মহেশখালীর বাঘখালী নদীর চ্যানেলে নোনা জলাশয়ে এসব চাষ করা হচ্ছে। এই প্রযুক্তি ব্যবহারের সফলতার পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয়ের স্বপ্ন দেখছেন উদ্যোক্তারা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। কক্সবাজারের প্রধান নদী বাঘখালী। এ নদীতে নামমাত্র প্রযুক্তি ব্যবহার করে সাদা বড় ঝিনুক, ওয়েস্টার, সবুজ ঝিনুক, গ্রিন মাসেল ও সামুদ্রিক শৈবাল সিউইড চাষ হচ্ছে উপকূলীয় অগভীর জলাশয়ে। এতে করে কক্সবাজার জেলার উপকূলীয় অঞ্চলের দরিদ্র লোকের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তাদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটবে। একইভাবে গ্রিন মাসেল চাষে আধুনিক প্রযুক্তিসমূহ অনুসরণ করে রপ্তানিতে নতুন পণ্য যোগ করতে পারবে বাংলাদেশ। 2022 সাল থেকে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং IDF গ্রিন মাসেল উৎপাদন বৃদ্ধির কর্মসূচি গ্রহণ করে। এর আওতায় উপকূলীয় দরিদ্র জনগোষ্ঠীকে গ্রিন মাসেল, ওয়েস্টার ও শৈবাল চাষের কলাকৌশল শেখানো হয়। একই সঙ্গে বাজারজাতকরণের উদ্যোগ নেওয়া হয়। ফলে নতুন কর্মসংস্থান হয়েছে, বেড়েছে আয়। চাষিরা বলছেন, IDF থেকে প্রশিক্ষণ নিয়ে ড্রাম, বাঁশ, রশি ইত্যাদি দিয়ে ভেলা তৈরি করে গ্রিন মাসেল ও ওয়েস্টার চাষ এবং শৈবাল উৎপাদন করছেন। উৎপাদিত এসব পণ্য বিক্রি করে সচ্ছলতা এনেছেন 1.5 শতাধিক পরিবার। প্রতি মৌসুমে 70 থেকে 80 হাজার টাকার ওয়েস্টার ও গ্রিন মাসেল বিক্রি করছেন তারা। সেমটর মধ্যে গিয়া লাগাই, রশি লাগাই, জুলাই দিতে হয় 4 পিস গড়ি গড়ি, 5 পিস গড়ি গড়ি। তো ওগুলা এমনি ন্যাচারালি ধরে যাবে, ধরে গিয়ে আস্তে আস্তে বড় হবে। তখন এগুলো 7 থেকে 8 মাসে এগুলো মানে বড় হবে। কক্সবাজার প্যারিস মার্কেট, লামা, তারপর সুপুলন্ডি, রাখাইন উপপ্রজাতির তাদের বিক্রি করা হয়। IDF বলছে, উপকূলীয় এলাকার নারী ও যুবকদের স্বাবলম্বী করে তুলতে সবুজ ঝিনুক, সিউইড, ওয়েস্টার চাষের ওপর প্রশিক্ষণের পাশাপাশি কারিগরি ও বাজারজাতের সহায়তা দেয়া হচ্ছে। গ্রিন মাসেল, ওয়েস্টার ও সিউইড চাষটা করি। আর গ্রিন এখানে সিজনালি সিউইডটা হয় আপনার 6 মাস, যখন শীতকাল সিজন থাকে। শীতকালের পরে আমরা যে গ্রিন মাসেল যেটা আছে আমরা 12 মাসে এটা উৎপাদন করা যায়। ওয়েস্টারও 12 মাসে উৎপাদন করা যায়। এখানে প্রায় 150 মানুষ এই যে টেকনোলজি 3টার সাথে জড়িত। সাগরের নোনা জলকে ঘিরে সাদা বড় ঝিনুক, সবুজ ঝিনুক ও সামুদ্রিক শৈবাল চাষ সুনীল অর্থনীতিতে অবদান রাখবে বলেও মনে করছেন তারা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। গাইবান্ধায় সিমেন্টের স্ল্যাবের বদলে কাঠের পাটাতনে চলছে সেতু নির্মাণ। চালুর আগেই গেল দেবে। সবই হবে বাসায় বসে।
আবার আমন্ত্রণ ২১ দেশের সংবাদে। গাইবান্ধা সুন্দরগঞ্জে নির্মাণ শেষের আগেই দেবে গেছে ২৯ লাখ টাকার সেতু। সিমেন্টের স্ল্যাবের বদলে কাঠের পাটাতন ব্যবহারের অভিযোগও স্থানীয়দের। ঠিকাদারি প্রতিষ্ঠানের নানা অনিয়ম এবং এলজিইডির তদারকি না থাকারও অভিযোগ তাদের। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। সুন্দরগঞ্জ উপজেলার বেলকাঘাটে তিস্তার শাখা নদীর দুপারের মানুষের যাতায়াতে নৌকাই ছিল একমাত্র ভরসা। স্থানীয়দের দীর্ঘদিনের দাবিতে ২৮,৯৫,০০০ টাকা ব্যয়ে সেতু নির্মাণ করছে এলজিইডি। ২০২২ সালে ২০০ মিটার দৈর্ঘ্য ও ৫ ফুট প্রস্থের এই সেতু নির্মাণে কার্যাদেশ পায় সানা এন্টারপ্রাইজ। তবে কাজ শুরুর আগেই বরাদ্দের পুরো টাকা তুলে নেওয়ার অভিযোগ ওঠে ঠিকাদারি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। আরো মনে করলাম সরকারের বিরুদ্ধে দিলে আমাদের জন্য সুবিধা হবে, ভালো হবে। এখন এই ঘুরিয়ে আবার সেই কষ্টই ভোগ করতেছি আমরা। এটা সব লুটপাট করে খাইছে, সব লুটপাট। সবে মাত্র ব্রিজটা চালু হলো, চালু না হইতেই ব্রিজ মাঝখান দিয়ে ভেঙে গেল। পরে গত জানুয়ারিতে শুরু করে সেতুটির ৯০% নির্মাণ কাজ শেষ করেছে তারা। গত সোমবার হঠাৎ করে মাঝের 4টি পিলার দেবে যাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। 15 দিনের মধ্যে ব্রিজটা নষ্ট হয়ে গেল। সামান্য একটু পানি আসার কারণে ব্রিজটা 3-4টা পিলার ডাবি গেল। এখনো বীজ উদ্বোধন মাত্র করলো, সেখানে ডাবার কারণ কি? বিষয়টি খতিয়ে দেখতে 5 সদস্যের কমিটি করেছে উপজেলা প্রশাসন। টেকনিক্যাল পার্সন দিয়ে আমরা একটা তদন্ত টিম গঠন করেছি 5 সদস্যের। তদন্ত টিমের রিপোর্ট পাওয়া গেলে আমরা কী কারণে হয়েছে এবং এর সাথে কারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা বিধিমতো ব্যবস্থা গ্রহণ করব। নদীতে স্রোত বাড়লে পুরো সেতুটি ধসে পড়ার শঙ্কায় নিজস্ব উচ্চকে বাঁশ দিয়ে রক্ষার চেষ্টা করছেন স্থানীয়রা। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। কোনো ব্যক্তির দায় পুলিশ বাহিনী নেবে না বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলছে। যে কোনো অপরাধের খবর পাওয়া গেলে আমলেও ব্যবস্থা নেওয়া হয়। অপরাধের বহুমাত্রিকতার সাথে খাপ খাইয়ে চলতে প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম ও মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে পুলিশ ব্যবস্থা নিতে সক্ষম বলেও দাবি করেন আইজিপি। ব্যক্তির দায় এটা আমরাকে কখনো এটাকে আমরা এই আমাদের সংগঠন থেকে এটা কখনো এর দায় আমরা নিই না। এটা ব্যক্তির দায়, যেভাবে এটার তদন্ত প্রক্রিয়া চলছে এই তদন্ত প্রক্রিয়া অনুযায়ী এটা নিষ্পত্তি হবে। এবার চট্টগ্রাম সংবাদ। বছর জুড়ে ডলার সংকটেও 2023-24 অর্থ বছরে কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিংয়ে রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। দেশের প্রধান এই সমুদ্র বন্দরে বিদায়ী অর্থ বছরে কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে 31,68,690 TEUs। ফলে কন্টেইনারে 5.36% এবং কার্গো হ্যান্ডেলিংয়ে প্রবৃদ্ধি বেড়েছে 4.18%। এতে বন্দরে জাহাজ আসা কমেছে 6.63%। গত অর্থ বছরে পণ্য বোঝাই জাহাজ নোঙর করে 3,971টি, এর আগের অর্থ বছরে ছিল 4,253টি। চট্টগ্রাম বন্দরের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানান, আধুনিক যন্ত্রপাতি ও অটোমেশনে বেড়েছে কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিং। গাড়ির ফিটনেস ও রোড পারমিট না থাকা এবং ট্রাফিক সিগন্যাল না মানায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটে বিভিন্ন যানবাহন আটক এবং 16টি মামলা দিয়েছেন বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত। আদায় করেছেন 60,000 টাকা জরিমানাও। মহাসড়কে চলাচলরত 3টি প্রাইভেট কার এবং একটি অ্যাম্বুলেন্সের বৈধ কাগজপত্র না থাকায় সেগুলোকে ডাম্পিংয়ে পাঠানো হয়। যানবাহনের শৃঙ্খলা আনা এবং সড়ক দুর্ঘটনা রোধে সকাল থেকে অভিযান চালানো হয়। বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল জান্নাতের নেতৃত্বে অভিযানে ছিলেন চট্টগ্রাম জেলা পরিদর্শক মেহেদি ইকবাল এবং আব্দুল মতিন সহ কর্মকর্তারা। চট্টগ্রাম মহানগরীর আক্তারুজ্জামান ফ্লাইওভারে কাভার্ড ভ্যানে চাপা পড়ে মারা গেছেন মোটরসাইকেল আরোহী রাশিদুল ইসলাম। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে গোলকবহরে ফ্লাইওভার থেকে নামতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান রাশিদুল। এ সময় পেছন থেকে আসা কাভার্ড ভ্যানটি চাপা দিলে গুরুতর আহত হন তিনি। চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাশেদকে মৃত ঘোষণা করেন। শেষ করছে 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার।
বড় বন্যার শঙ্কায় মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। একনেক বৈঠকে নানা নির্দেশনা। সিলেট সহ উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, খাগড়াছড়িতে পাহাড় ধস, সড়ক যোগাযোগ বন্ধ। প্রত্যয় স্কিমে ক্ষুব্ধ শিক্ষক কর্মকর্তাদের কর্মবিরতিতে অচল পাবলিক বিশ্ববিদ্যালয়ে, ক্লাস পরীক্ষা বন্ধ। সামুদ্রিক জলাশয়ে সাদা ও সবুজ ঝিনুকের সাথে শৈবাল চাষ, সুনীল অর্থনীতিতে অবদান রাখার প্রত্যাশা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।